জয় গুরু। সর্বপ্রথম পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে এবং পরমা শ্রদ্ধায়া জগজ্জননী পুরুষোত্তম লীলা সঙ্গিনী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে কোটি কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক জয়গুরু। পূর্ববর্তী দিনে আমরা শুনেছি পল্লীর শ্যামল সুষমা ছেড়ে শহরের শৃঙ্খলিত জীবনে ষোড়শীবালার প্রাণ যখন হাঁপিয়ে উঠেছিল, তখন মা ত্রিনয়নী দেবীর সাথে একদিন আসে কুটুম্ব বাড়ি হিমায়তপুরে চৌধুরী বাড়িতে উপনয়ন অনুষ্ঠান উপলক্ষে। এইখানে এসে হিমায়তপুরে এসে কি ঘটনা ঘটেছিল সেটি হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। উপনয়ন অনুষ্ঠান বিপ্রবর্ণের সমাজে এক যজ্ঞ বিশেষ। চৌধুরী বাড়ি আত্মীয় স্বজনে পরিপূর্ণ, সুমধুর সুরে বাজছে নহবত। ষোড়শীবালা ছোট্ট ভাইটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক। ত্রিনয়নী দেবীর দিদি শাশুড়ি তাকে এক পাশে ডেকে নিয়ে বলেন, চলো মা, ওই চক্রবর্তীদের বাড়িতে তোমার ছেলে মেয়েদের খাইয়ে আনি। এ বাড়িতে আজ খেতে বেলা হবে, তোমার বাচ্চাদের কষ্ট হবে বেলা পর্যন্ত না খেলে। বর্ধিষ্ণু গৃহস্থ মহাত্মা শিবচন্দ্র চক্রবর্তী, তার শাশুড়ি কৃষ্ণসুন্দরী দেবী অতি প্রত্যুষে নাতি নাতনিদের জন্য রান্না করেন। খুব সকালে বাড়ির বাচ্চাদের ঘি দিয়ে গরম ফেনা ভাত খাওয়ানো তার নিত্যকর্ম। চৌধুরী গিন্নির সাথে ত্রিনয়নী দেবী যখন পৌঁছালেন, কৃষ্ণসুন্দরী দেবী তখন খাওয়াতে বসিয়েছেন তার নাতি নাতনিদের। তাদের আসার কারণ জেনে সাদরে ব্যবস্থা করলেন খাওয়ানোর। ঘরের মধ্যে ত্রিনয়নী দেবীর চোখ পড়ল একটি 15-16 বৎসরের কিশোর বালকের দিকে। চাপার কলির মতো আঙুল নেড়ে এক মনে বসে খাচ্ছে। অপূর্ব দেহকান্তি, নিটোল স্বাস্থ্য। বালক মুখ তুলে চাইল আগন্তুকদের দিকে। বড় বড় গভীর চোখে সুন্দর শান্ত দৃষ্টি। কৃষ্ণসুন্দরী দেবী বলে উঠলেন, দাও বাছা, তোমার বড় মেয়েটিকে আমার বড় নাতি অনুকূলের সাথে বসিয়ে দাও। শুনে তরাক করে খাওয়া ছেড়ে লাফিয়ে উঠল কিশোর। বলে কি, মেয়ে মানুষের সাথে খাবো না আমি। বালকের গো দেখে হাসেন দিদিমা। তিনিও মজা করে বলেন, তা বই কি, দাঁড়া, ওই মেয়ের সাথেই তোর বিয়ে দিচ্ছি। দিদিমার সাথে না পেরে লজ্জিত কিশোর ঘর ছেড়ে বেরিয়ে যায়। নাতি নাতনিদের নিয়ে দিদিমা ঠাকুমারা এমন কত মজাই না করেন, কিন্তু সেদিনের সেই সাধ্বী রমণীর বাক্য যেন তরঙ্গায়িত হয়ে প্রতিধ্বনিত হলো বিশ্বনিয়ন্তার দরবারে। হিমায়তপুরে আরও কয়েকটা দিন থেকে ষোড়শীবালার প্রাণ যেন জুড়িয়ে যায়। ত্রিনয়নী দেবী সারা পল্লী ঘুরে বেরিয়ে পরিচিত হন সকলের সাথে। একটি ব্যাপার বিশেষভাবে তার মনে রেখাপাত করে। চক্রবর্তী বাড়ির সেই দিনের সেই অনুপম কিশোরটি যেন এই পল্লীটির প্রাণ। সর্বগৃহে তার অবারিত দ্বার। এমন দরদি পরোপকারী ছেলের প্রশংসায় পঞ্চমুখ সারা পল্লীবাসী। তিনি ভেবে পান না এতটুকু বয়সে এমন লোকপ্রিয় হওয়া সম্ভব হয় কি করে। ছেলে মা অন্তপ্রাণ। মাতা মনমোহিনী দেবী প্রবল ব্যক্তিত্ব সম্পন্না, পরহিতব্রতে সদাই উন্মুখ, গুরুগত প্রাণা, মহীয়সী জননী। তার পরিচয় পেয়ে মুগ্ধ হন ত্রিনয়নী দেবী। তিনি বোঝেন ছেলের সকল অনুপ্রেরণার উৎসই তার জননী। ষোড়শীবালার বয়স আরও 2 বছর এগিয়ে গেছে। 10 বছর বয়সেই মেয়ে বেশ গম্ভীর প্রকৃতির হয়েছে। বয়সের সাথে চেহারা চলন বলন হয়েছে
আরও সুন্দর, শান্ত, সংযত, সহৃদয় মনোবৃত্তি, অমায়িক ব্যবহারে বংশের আভিজাত্য ফুটে ওঠে। মুখ দেখে মনের ভাব টের পাওয়া যায় না, মা বুঝতে পারেন অন্তর্দৃষ্টি দিয়ে। এতদিন দিদিমার কাছেই মনের কথা বলতে অভ্যস্ত ছিল যে হঠাৎই যেন বন্ধ হয়েছে মনের দরজা। পিতার কাছে প্রাথমিক শিক্ষার পাঠ নিয়ে শহরের বালিকা বিদ্যালয়ে শুরু হয় মেয়ের বিদ্যার্থী জীবন। শিক্ষার প্রতি মেয়ের আগ্রহ দেখে খুশি হন পিতা। ত্রিনয়নী দেবী স্বামীর কাছে ব্যক্ত করেন তার হিমায়তপুরের ভ্রমণ কাহিনী। মনের গোপন কথাটি তুলে ধরেন। মেয়ের বিয়ের বয়স হয়েছে। হিমায়তপুরে কুলে শিলে অভিজাত একটি সুপাত্রের সন্ধান তিনি পেয়েছেন। চোখে দেখা নয়ন বিমোহন সেই অপূর্ব কিশোরটির কথা ভুলতে পারছেন না তিনি। চক্রবর্তীরা তাদের পাল্টি ঘর। সদ্বংশে এমন সুপাত্র মেয়ের ভাগ্যে যদি জোটে। মনের আশা ব্যক্ত করেন স্বামীর কাছে। রামগোপাল বাবু ভালো মতো চেনেন হিমায়তপুরের চক্রবর্তী পরিবার। ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর পুত্র মহাত্মা শিবচন্দ্র চক্রবর্তী রামেন্দ্র নারায়ণ চৌধুরীর জামাতা। শ্বশুরের অকাল বিয়োগের পর বিধবা কৃষ্ণসুন্দরী দেবীর অনুরোধে জামাতা শিবচন্দ্র নিলামকৃত জমি জায়গা উদ্ধার করে স্ত্রী পুত্র নিয়ে সেখানেই বসবাস শুরু করেন। তার পুত্র গোপাল লাহিড়ী ইনস্টিটিউশনের মেধাবী ছাত্র শ্রীমান অনুকূলচন্দ্রকেও তিনি জানেন, কিন্তু তার মতো সামান্য স্কুল শিক্ষকের পক্ষে কি ওই পরিবারে মেয়ের বিবাহর প্রস্তাব উত্থাপন করা সম্ভব হবে? নদীমাতৃক দেশ বাংলার বিখ্যাত নদী পদ্মা। নদীর জল ও মাটির দাক্ষিণ্যে নদী তীরবর্তী গ্রামগুলি উর্বরা, সুজলা সুফলা। ভাঙা গড়ার নিত্য খেলা নিয়ে অথই করুণা ভরা পদ্মা প্রকৃতিকে যা দেয় তাতেই ভরপুর জন ও জীবন। এমনই পদ্মার তীরে মহাত্মা শিবচন্দ্র চক্রবর্তীর বাস ও জমিদারি। কর্ম উপলক্ষে তিনি থাকেন বিদেশে। জমি জমা প্রজা পত্তর ঘর সংসার সব কিছু সামলান সুগৃহিণী মনমোহিনী দেবী। তিনি আগ্রা সৎসঙ্গের গুরু হুজুর মহারাজের শিষ্যা। সংসার জীবনে সর্বদা গুরুর অনুশাসন মেনে চলেন। গুরুর আদেশে পুত্র অনুকূলচন্দ্রকে দীক্ষা দিয়েছেন মাতা। মাতার জীবনে যেমন গুরু, পুত্রের জীবনে তেমনি মাতার প্রভাব সর্বাধিক। দীক্ষান্তরে অনুকূলচন্দ্রের ভাব পরিবর্তনে কর্তামা জোর করেছেন নাতির বিয়ে দিতে হবে। তার আগ্রহাতিশয্যে বিচলিত কর্তা অবশেষে ছেলের বিবাহ দেওয়া স্থির করলেন। শুরু হলো পাত্রী দেখাশোনার পালা। প্রতাপপুরের জমিদার কন্যার সাথে বিবাহের কথাবার্তা এগিয়ে চলে। অনুকূলচন্দ্রের কানে আসে সব কথা। তার পরামর্শে কর্তার খাস চাকর শশীকান্ত গেল মায়ের দরবারে। মায়ের মনে পড়ল উপনয়ন অনুষ্ঠানে দেখা সেই লক্ষ্মীমন্ত মেয়েটিকে। যুক্তি দিয়ে কর্তাকে বোঝালেন ওই মেয়েটি অধিক যোগ্যা, সর্বরকমে পুত্রের উপযুক্ত। কর্তাও জানেন কন্যার পিতামাতাকে। তাদের কন্যা নিশ্চয় সর্বসুলক্ষণা। তাছাড়া কর্তা তার সহধর্মিণীর মনোনয়নে যথেষ্ট আস্থা রাখেন। মত হলো কর্তার। মাসখানেক ধরে কনে দেখার পালা শেষ হলে ঋষি প্রজাপতির কৃপাদৃষ্টিতে বিয়ের ফুল ফুটল ষোড়শীবালার। পরবর্তী দিনে এর পরের অংশ থেকে আলোচনা শুরু হবে। আজ এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু।
বন্দে পুরুষোত্তম।